পড়ছিলাম বেলতুলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা 23। কি হচ্ছে এখানে? মৌন বিমোর হয়ে গেল পরিচিত পুরুষালী ভরাট কণ্ঠস্বর শুনে। সে তৎক্ষণাৎ পিছে ফিরে তাকালো। মুহূর্তেই টুপ করে মৌনর চোখের এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়ালো। অবিশ্বাস্য চোখে দেখল নিবিড়ের চোয়াল শক্ত। সে স্থির নজরে মৌনর লাল হয়ে যাওয়া মুখটা দেখল। পরপর শক্ত চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা আমতা আমতা করল। আসলে আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। কথা বলতে চাচ্ছিলেন কেন অচেনা অজানা মেয়ের সাথে? কমন সেন্স কিংবা ম্যানার্স নেই? কোন সাহসে আমাদের বাড়ির মেয়ের হাত ধরে টান দিয়েছেন আপনি? হাতটা ভেঙে দিলে বুঝি ব্রেন খুলবে? ছেলেটা নিজের পক্ষে কৈফিয়ত দেওয়ার ব্যর্থ চেষ্টা করল। এতে বিশেষ লাভ হলো না। নিবিড়ের ঝাঁঝালো রুক্ষ কণ্ঠের সাথে সে পেরে উঠল না। একেই হয়তো বলে পুরুষে পুরুষে তফাৎ, ভেদাভেদ। কেউ সুপুরুষ আর কেউ বা কাপুরুষ। ঝামেলা বেঁধে যেতেও খুব একটা সময় লাগলো না। শীতল পরিবেশ গরম হয়ে গেল নিবিড়ের চেঁচামেচিতে। সেই মুহূর্তে ঘটনা দেখতে ধীরে ধীরে বড়রা জড়ো হলো। এই পরিস্থিতি দেখে মৌনর মুখ ছোট হয়ে গেল। সে নিবিড়কে থামাতে চাইল। নিবিড় তাকে চোখ রাঙালো। কিপ কোয়াইট মৌন, তোকে এর মাঝে বাম হাত ঢোকাতে বলিনি। মৌন নিভে গেল, সরে দাঁড়ালো। ইয়ামিন এসে নিবিড়কে প্রশ্ন করলো কি হয়েছে। নিবিড় কোনো কিছুর লাগাম ছাড়াই বলে উঠল, এই রাস্কেলটা মৌনর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল। আমি না দেখলে কি হতো? বাড়ির মেয়ের ওপর খারাপ নজর পড়েছে। এ কি আর চারটেখানেক কথা? স্বভাবত ইয়ামিন এবং ইয়াসিনেরও খেপে যেতে সময় লাগলো না। ইয়াসিন তখনই কনের বাবাকে কল লাগালো। ভদ্রলোক রিসিভ করতেই নরম সুরে বদলে ইয়াসিন গলা উঁচিয়ে বলল, আপনাদের ছেলে সাকিব যে একটা চরিত্রহীন তা কি আপনারা জানেন? সাকিব নামের ছেলেটির সম্পর্কে কনের চাচাতো ভাই হয়। ইয়াসিনকে খেপে গিয়ে উলট্টপাল্টো কথা বলতে দেখে বড় মামা কল কেড়ে নিলেন। তিনি নিজে গলা শক্ত রেখে ভদ্রভাবে কথা বলতে লাগলেন। একটা সামান্য হাত ধরার ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধের উপক্রম। ইয়ামিন বলছে এমন বাড়ির সাথে সে সম্পর্ক জুড়বে না। কনের বাবা বড় মামার মুখে ঘটনা শুনে ভীষণ লজ্জিত হলেন এবং তখনই বাকিদের নির্দেশ দিলেন সাকিবকে নিয়ে বাড়ি ফিরতে। এরপর তারা নিজেদের মতো করে বিচার করবেন। বড় মামা এক বাক্যে মেনে নিলেও ইয়ামিন ইয়াসিন এই সিদ্ধান্তে নাকচ করেন। তারা হাত পা না ভেঙে এই ছেলেকে ছাড়বে না, সাথে মানহানির মামলাও দেবে। বড় মামার পুলিশে পরিচিত বন্ধু আছে উচ্চ পদে, এমনকি নিবিড়ের রিটায়ার্ড বাবাও আছে। লেজ গুটিয়ে পালাবে কোথায়? কত বড় সাহস! তাদের ঘরের মেয়ের সাথে অসভ্যতামির চেষ্টা করা হয়। তাদের যেমন নামডাক আছে, তেমনি ঘরের মেয়েরা তাদের জন্য এক একজন সোনার টুকরো। সামান্য আঁচড় লাগলেও তারা অস্থির হয়ে পড়েন। সাকিব এদের মধ্যে পড়ে তার মুখ প্রায় রক্তশূন্য হয়ে দাঁড়িয়েছে। সামান্যই হাতই ধরেছিল মেয়ের, সেখানে এত বড় গন্ডগোল বেঁধে গেছে। ছাড় পাওয়ার বদলে হাত পা ভাঙার কথা উঠছে। সে তার সাথে আসা কাজিনদের খপ্পরে পড়ে ক্ষমা চাইল তার কাজের জন্য। তাতে কোনো লাভ হলো না। মৌন একপাশে কাঁপছে, সবচেয়ে অস্থির এবং বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। রিমঝিম তাকে শক্ত করে আগলে রেখেছে বুকে, 1 ইঞ্চিও ছাড়ছে না। অবশেষে সব মিটমাট হলো। ইয়াসিন মামারা সাকিবকে সাবধান করলেন তারা যেন তাকে এই বাড়ির ত্রিসীমানাতেও না দেখেন। সাকিব মেনে নিল। যাওয়ার সময় নিবিড় তাকে পিছু ডাক দিল। পরপর সাকিবের গালে তার হাতের শক্ত চটকনা পড়ল, পরপর দুটো। সাকিবের মনে হলো তার মাড়ির দাঁত খুলে পড়ার উপক্রম। অবশ হয়ে গেছে ব্যথায়। নিবিড় কপালের রাগ ফুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সামনে থেকে কোনো মেয়ের দিকে তাকানোর আগে এই চরগুলোর কথা মনে করবি। তাও যদি মনে না খেয়ে থাকে, নিবিড়কে মনে রাখিস। সাকিবরা চলে গেল। এত বিপত্তির মাঝে প্রতিবারের মতো মৌন আবারও নিজেকে দোষারোপে ব্যস্ত হয়ে পড়ল। সে বরাবরই নিজের এই অতিরিক্ত রূপ নিয়ে হীনমন্যতায় ভোগে। ঝামেলা লাগলেই সে নিজেকে দোষারোপ করে, নিজের ক্ষতি করার চেষ্টা করে। এটা তার মস্তিষ্কে বিরাট প্রভাব ফেলেছে বহু আগে। সে বারবার এই সৌন্দর্যকে অভিশাপ দাবি করে। এই অভিশাপে আজ তার ছোট মামার বিয়েটাও ভাঙার উপক্রম। ওরা কি ভাববে? মৌন বোঝা, তাকে দাওয়াত করাটা ভুল হয়েছে, নাকি তার সাজগোজ করা ঠিক হয়নি, নাকি এই মুহূর্তে মেহমানদের সামনে দিয়ে ঘোরাফেরা করা উচিত হয়নি। সে তার কোন দিকটার খুঁত ধরবে? সে কিভাবে তাদের কাছে ক্ষমা চাইবে? মৌন অনুভব করলো তার প্যানিক উঠছে। তার কম্পন আগের থেকে একটু বেশি অনুভব করলো রিমঝিম। রিমঝিম বেশি না জানলেও মোটামুটি মৌনুর এই ট্রমা সম্পর্কে অবগত। আগে থেকেই কোনো সমস্যা হলে সেই মৌনকে সামলে রাখে। এখনও সে মৌনর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, এখানে তোর দোষ নেই, শান্ত হ বোন আমার, প্যানিক করিস না। মৌন নীরব রইল। তার চোখের পানি যাতে কেউ না দেখে ফেলে তার জন্য রিমঝিমের কাঁধে চোখ ডুবালো।
কেউ লক্ষ্য না করলেও নিবিড় মৌনকে দেখল। মৌনর হাতের দিকে তাকালো সে। সে বরাবর হাত মুষ্টিবদ্ধ করেছে, নাড়াচ্ছে, যেমনটা সে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করার সময় করে থাকে। বাকিরা একে একে চলে গেল। মৌন বহু কষ্টে নিজেকে সামনে একপাশে চুপ করে বসে রইল। রিমঝিম তখন ছুটছে বাবা মাকে দেখতে। তারাও মৌনর ব্যাপারে যে চিন্তিত সেটা ধারণা করা যাচ্ছে। মৌনর একাকী সময়ে সে পাথর চোখে হাতার সাদা চুড়িগুলো দেখতে লাগলো। গুনে দেখছে ডজন চুড়ির 3টে চুড়ি নেই। কি ভেবে সে ভাঙা চুড়িগুলো আবারও খুঁজতে গেল একই জায়গায়। সে ভাবতে চায় না তার প্রিয় চুড়িগুলো কেউ পায়ের নিচে পিষেছে। এটা তার পছন্দের জন্য চরম অসম্মানের। ভালোবাসার জিনিসের চরম অসম্মানটা হোক সে তা চায় না। চুরি খোঁজার মুখে নিবিড়ের মুখোমুখি পড়ল সে। মনও 2 ধাপ পিছিয়ে যায়, যা নিবিড়ের ঈগল চোখ এড়ালো না। প্রোগ্রামে না থেকে ছন্ন ছাড়ার মতো এখানে কি করছিস? মৌন আমতা আমতা করল। চট করেই কথা গোছাতে পারল না। সে পাল্টা প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ইয়ামিন মামা টেনে আনলো। সে কিভাবে যেন আমার কলোনির আশেপাশে দেখে ফেললেন। মনও বুঝল নিবিরাজ অবসরে আছে, তাই তো এখানে চলে এসেছে। কথা ঘোরাস না। এখানে কি করছিস? মৌন কিছুটা দমে গেল। গলা নামিয়ে বলল, ভালো লাগছিল না তাই হাঁটাহাঁটি করছি। তুই জানিস তুই মিথ্যে বলতে পারিস না। মৌন চুপ করে গেল। মুখ বন্ধ থাকলেও চোখের বিরতি নিল না। আবছা আলোয় ঘাসের উপর ভাঙা চুড়িগুলো নীরবে খুঁজে যাচ্ছে। নিবিড় তার নজর উপলব্ধি করতে পারল না। সে 2 ধাপ এগিয়ে এলো। শক্ত গলায় কিছুটা নমনীয়তা ঢেলে বলল, মৌন, লুক অ্যাট মি। মৌন মাথা তুলে তাকালো। মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ল। মৌনর বুকের বাপাশে কম্পন হলো, যা প্রতিটি প্রেমিকা মনেই হয়। নিবিড় ধীরে সুস্থে বলল, এখানে সবাই তোর আপন। মৌন নিবিড়ের এই কথাটুকু বুঝতে বেগ পেতে হলো না। সে নিবিড়দের ইশারা ইঙ্গিত কথার মাঝে ঢের বুঝতে পারে। নিবিড় কথা বলে অল্প, তবে তার কথার গভীরতা অনেক। নিবিড় তাকে স্পষ্ট বোঝাতে চাচ্ছে এই ঘটনার জন্য সে দায়ী নয়, বরং তার বিপদে সবাই তার পাশে দাঁড়িয়েছে, সামনেও দাঁড়াবে। আপনরাই তো একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরকে সঙ্গ দেয়। মনু অনুভব করলো আবারও তার চোখ ঝাপসা হয়ে আসছে। সে বারবার পলক ফেলে সেই ঝাপসা অশ্রুগুলো আটকাল। প্রিয় পুরুষের এই 4টে শব্দতে সে এতটা আহ্লাদ অনুভব করেছে কেন? কই, নিবিড়ের কথাতে তো সে আগে কখনো আহ্লাদি হয়ে পড়েনি। এখনই কেন? প্রেমে পড়েছে বলে? নিবিড় থেমে আবারও শক্ত গলায় বলল, এতে তোর দোষ নেই। খবরদার উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। যা ছোট ব্রেইন তোর, দেখা যাবে কুত্তা এসে তোর গায়ে ঘেউ ঘেউ করে গেলেও নিজের দোষ খুঁজবি। স্টুপিড একটা। মনও ঠোঁট চেপে হাসলো। বুঝতে দিল না সে হাসছে। মৃদু গলায় বলল, চিন্তা করবেন না। আমার এত অবসর সময় নেই যে তোর জন্য বসে চিন্তা করতে হবে। শেষ কথাটা শুনে মনে হলো নিবিড় আগের মতোই আছে। যাক, এই ঘাড়তারা নিবিড়ই তার আপন লাগে। মিষ্টি কথা বললে ঠিক হজম হয় না, কেমন অদ্ভুত আর অচেনা লাগে। যার তার পেটে কি ঘি জমে। নিবিড় তার সামনে দাঁড়ালো না। সে ইয়ামিনের ডাকে অন্যদিকে চলে গেল। মৌন এক ফাঁকে ভাঙা চুড়িগুলো উঠিয়ে সরিয়ে নিয়েছে। এর মাঝে হঠাৎ সবাই মিলে এ পাশটার চেয়ার টেবিল সরাতে শুরু করলো। মৌন অবাক হলো। হঠাৎ এই কাজের কারণ বুঝলো না। মৌন শিহাবকে জিজ্ঞেস করলো। সে জবাব দিল না। নিবিড়কেও সে দেখলো বাকিদের সাহায্য করছে। আশেপাশে মেয়েরাও নেই। এই হম্বিতম্বি তার মাথার উপর দিয়ে গেল। এর মাঝে জুনায়েদ মুখে হাসি ফুটিয়ে বলল, কি রে আপা, তুমি শাড়ি বদলাতে যাওনি? মনু হতবম্ব হয়ে গেল জুনায়েদের প্রশ্নে। মানে, সে শাড়ি বদলাতে যাবে কেন? অনুষ্ঠান তো এখনো চলছে। কি বলছিস? শাড়ি বদলাবো কেন? মাথা ঠিক আছে? আরে বাকি সবাই তো ভেতরে গেছে বদলাতে। তুমিও দ্রুত যাও, আমরা ছেলেরা মাঠ পরিষ্কার করি। মৌন বিমূঢ়। সে কি? কেন? এর মাঝে ইয়ামিন এলো। মৌনর নরম গাল টেনে বলল, বোকামে, আমার বিয়েতে তুই খুব মুখ ভার করে থাকবি তা কেমন করে হয়? যা শাড়ি বদলায়, জুতা চোর খেলবি তোরা। মৌন আকাশ থেকে জমিনে ধপ করে পড়ার মতো অনুভব হলো। ইয়ামিনের গায়ে হলুদের রাতে জুতা চোর খেলবে ওরা? অবিশ্বাস্য কর্মকাণ্ড। মানে কি মামা? কিসের জুতা চোর? ইয়ামিন মৌনর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমরা জানি তুই এখনো আজে বাজে ভেবে যাচ্ছিস, তাই তোকে খুশি করতে আমাদের এই ছোট্ট আয়োজন। খেলাধুলা করলে মন ভালো হয়। যা এবার ভেতরে, তোকে খুশি দেখলেই আমরা সার্থক। মৌনর নরম মনে সরল আঘাত হানল এই কথাগুলো। সবাই তার মন খারাপের কত গুরুত্ব দিচ্ছে সে না বলা সত্ত্বেও। মৌন ঝাপসা চোখে অদরে নিবিড়কে দেখল। সে 3-4টে চেয়ার অনায়াসেই তুলে নিয়ে যাচ্ছে। মৌনর মন জোড়া চিৎকার করে বলল, তার আশেপাশে সবাই এত ভালো কেন?
কেন সবাই তার মনের এত খেয়াল রাখে? কেন সবাই তাকে একটা বিশেষ অনুভব করায়? মৌন তাদের আর নাকচ করার সাহস পেল না। সবাই তাকে খুশি করার জন্য কত কিছু করছে, সে স্বার্থপরের মতো মুখের ওপর না ছুড়ে দিতে পারে না। খুবই বিশ্রী দেখায় ব্যাপারটা। তাই তো সে দেরি না করে ভেতরে চলে গেল। একটু হলেও ধারণা করেছিল মেয়েদের মধ্যে কারো মন বিষিয়ে থাকবে, কিন্তু ভেতরে এসে তার ধারণা পাল্টে গেল। সবাই বেশ আনন্দিত এবং উত্তেজিত জুতোচোর খেলা নিয়ে। বাপের জন্মে শোনেনি কারো গায়ে হলুদের রাতে জুতাচোর খেলা হয়। এ যে তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। মৌন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েরা মৌনকে এখনো শাড়িতে দেখে চেঁচালো, এই গর্ধব, দ্রুত শাড়ি বদলে আয়। এত দেরি কেন? দ্রুত কর, সময় পেরিয়ে গেলে যদি বড়দের মত বদলে যায়। মৌন হাসল। এই ধমকও তার কানে কেমন মধুর শোনাচ্ছে। সেও জলদি হাতের শাড়ি বদলে নিল। বুশরা এর মাঝে ঘোষণা করল, সবাই আজ তাদের নিজস্ব হিল বা গর্জিয়াস জুতো নিয়ে যাবে। আজ দামি জুতো দিয়ে খেলা হবে। সবাই আগ্রহ পেল এতে। স্যান্ডেল দিয়ে আর কতদিন? এই হলুদের রাতে বিশেষ কিছু তো করাই যায়। তৈরি হওয়ার সময় মৌনুর বারবার মনে পড়ে যাচ্ছে বেলতলির জুতাচোর খেলার কথা। সেবার নিবিড়ের গায়ে জুতো মেরে সে কি লজ্জাজনক ঘটনাই না ঘটেছিল। নিবিড়ের সে কি রাগারাগি চেঁচামেচি। লোকটা তাকে দিয়ে শার্ট ধুইয়ে ছেড়েছে। কি জঘন্য! এবার মৌন আর বোকামি করবে না বলে ঠিক করেছে। সৌভাগ্যবশত আজ তাদের খেলা বিগড়ে দেওয়ার জন্য এশা নেই। এশাকে ধরে বেঁধে ঘুম পাড়িয়ে দিয়েছেন রাজিয়া শেখ। কিন্তু আফসোস একটাই, আজকের খেলাতেও নিবিড় উপস্থিত থাকছে। নিবিড় চলে যেতে চেয়েছিল, ইয়ামিন মামা আটকে রেখেছেন। মূলত পরিকল্পনা হয়েছে ওদের খেলা শেষ হলেই গরম গরম খিচুড়ি খাওয়া হবে, এরপর বিদায়। অজ্ঞতা ইয়ামিন মামার পাতানো ফাঁদ থেকে নিবিড় আর উঠতে পারল না, থেকে গেল। ঠিক রাত 8:30-10টা নাগাদ খেলা শুরু হলো। শুরুর দিকে ইয়ামিন মামা ও জুতা সমেত খেলায় যুক্ত হলেন। গ্রুপ ভাগ হলো। জুনায়েদ, শিহাব আরও কয়েকজন ছোট বড় কাজিনরা আছে এই খেলায়। নিবিড় ওদের খেলা থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে। তারও অদ্ভুতভাবে মৌন সেই জুতো মারার স্মৃতি চোখে ভাসছে। এবার সে সতর্ক হয়ে দাঁড়িয়েছে, পাছে যদি আবার জুতো ছোড়াছুড়ি হয়। খেলার তালে গানও বাজছে, সাউন্ড বকছে। তাই বলা বাহুল্য পরিবেশ বেশ উত্তপ্ত। বড়রা অনেকটা দূরত্ব থেকে ছোটদের খেলা উপভোগ করছেন। তারা মূলত যেদিকে বাবরচি রাখছে তার কাছাকাছি চেয়ার নিয়ে গোল হয়ে বসেছেন। তারা সাংসারিক সহ বিভিন্ন বয়োজ্যেষ্ঠ আলাপ আলোচনায় মশগুল। খেলতে গিয়ে সবাই বেশ হাসি উচ্ছ্বাসে আছে। আজ রিমঝিমও খেলছে। সে যেন এক মুহূর্তের জন্য তরুণী বয়সে চলে গিয়েছে। সেও আজ বাচ্চাদের মতো হাসছে আর ছুটছে। এক পর্যায়ে ইয়ামিন মামা পারলেন না ভাগ্নে ভাইজি ভাইপোদের সাথে। তিনি পড়ে গেলেন। কোমর ভাঙার নাটক করে খেলা থেকে বেরিয়ে গেলেন। বুশরা বলল, মামা এটা কিন্তু চিটিং, তোমাকে না হারিয়ে কিন্তু ছাড়ছি না। ইয়ামিন নাকমুখ কুচকে বলল, দেখছিস না কোমর ভেঙে গেছে, আর একটু খেললে কাল আমার বদলে শিহাবকে বর হিসেবে পাঠাতে হবে। শিহাবিতে চেঁচে গেল, মামা তোমার মুখে কি কিছুই আটকায় না? তোমার বউকে আমি বিয়ে করতে যাব কেন? বারবার আমার লেজ ধরেই তোমার টান দেওয়া লাগবে। বউ বলছিস কাকে তুই? সালমাকে কি আমি আগে ভাগে বিয়ে করেছি বলতে চাচ্ছিস? শিহাবকে বেশ অসহায় দেখালো। সে কখনোই ইয়ামিনের সাথে কথাই পারে না। অজ্ঞতা ওদের মামাকে ছাড়াই খেলা আবার শুরু করা লাগলো। তবে বিপত্তি ঘটলো আবারও। জুনায়েদের সাথে মৌনর কি নিয়ে ঝগড়া লাগলো। মৌন মেজাজ ছাড়িয়ে জুনায়েদের দিকে জুতো ছুঁড়ে মারল। তো এদিকে সব থেকে হিল জুতোটা, কিন্তু সেই জুতো জুনায়েদের গায়ে লাগার আগেই সে সরে গেল। মুহূর্তের মধ্যে সেই জুতো নিবিড়ের দিকে তেড়ে গেল। মৌনর গা তখন অবশ হয়ে যায় এই ঘটনা দেখে। আবারও সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে। মৌন চিৎকার দিয়ে নিজেও সেই জুতোর পেছনে ছুটল। সৌভাগ্যক্রমে আজকের জুতোটা নিবিড়ের গায়ে লাগেনি। তার ঠিক পায়ের কাছে গিয়ে জুতোটা পড়েছে। মৌনর মুখটা দেখার মতো হয়েছে। নিবিড় শক্ত চোখে মৌনর দিকে তাকিয়ে, যেন সেই চোখ দিয়েই তাকে ভস্ম করে দেবে। মৌন শুকনো ঢোক গিলল, দ্রুত জুতোটা নিয়ে নিল। মানুষটা ভয়াবহ রেগে আছে। আজ আবারও তার গায়ে জুতোটা লাগলে নির্ঘাত সাকিবের মতোই শক্ত চর তার গালে জন্মদাগ বসিয়ে দিত। তার এখনো মনে আছে ছোটবেলায় কিভাবে নিবিড় তাকে চর দিয়েছিল। সেই চরের কথা ভাবলে এখনো তার ডান পাশের দাঁত নড়ে ওঠে। নিবিড় দাঁত কিরমির করে বলল, তোর কি আমার সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে? বারবার আমাকেই কেন তোর জুতো পেরাকটা করার ইচ্ছে হয়? আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? প্রথমবারে বিশ্বাস করেছিলাম, এবার তোকে বিশ্বাস করতে পারছি না। কাছে আয়। মনু 2 ধাপ পিছিয়ে বলল, না আমি ইচ্ছে করে ফেলিনি। তো কি উড়ে এসেছে এটা? গর্ধব। নিবিড়ের উঁচু ধমক। মনুর গায়ে ভয়ের শিহরণ তুলল। আশেপাশে বড় কেউ নেই এসব শোনার, তাই হয়তো নিবিড় এভাবে তাকে ধমকাচ্ছে।
মানুষটা এত চালু, আশেপাশে কে কোথায় আছে সব খেয়ালে আছে তার। মৌনও ক্ষমা চাইল। আচ্ছা সরি, আর হবে না। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমাকে বেইজ্জতি করতে বুঝি তোর খুব ভালো লাগে? মৌনকে হতাশ দেখালো। সে আর কতভাবে নিজের পক্ষে কৈফিয়ত দিবে তার ভেবে পেল না। ইয়ামিন মামা এসে পরিস্থিতি শান্ত করলেন। সবাইকে জানিয়ে দিলেন খাবার তৈরি, খেলা যেন শেষ করা হয়। ভাগ্যক্রমে মৌন আজ বেঁচে গেল। খাবারের সময়ে আজ সবাই ঘাসের উপরে বসলো, আর চেয়ার টানাটানির প্রয়োজন হলো না। মৌনের খুব পছন্দ খোলা আকাশের নিচে খাবার খাওয়া। সে খেতে খেতে ছেলেদের সারিতে নিবিড়কে দেখলো। আফসোস অনুভব করলো, নিবিড়কে রাগিয়ে না দিলে হয়তো তারা কাছাকাছি বসে খেতে পারত। মৌন তাকে হাত বাড়িয়ে দেখাতো আজ কোন তারাগুলো বেশি জ্বলজ্বল করছে। তা আর হওয়ার বদলে মৌনকে উল্টো নিবিড়ের থেকে দূরে দূরে থাকা লাগছে, শুধুমাত্র ধমক শোনার ভয়ে। নিবিড়ের লাগামহীন ধমক কাজিনদের মধ্যে কেউ শুনলে কি আর মান সম্মান থাকবে? পরদিন বরযাত্রীতে মৌনও যেতে চাইল না। এতে ইয়ামিন সহ সবাই তার সাথে রাগারাগি করলো। সকলের ধমকাধমকির চক্করে তাকে বাধ্য হয়ে যেতে হলো সেখানে। রিমঝিম তাকে আশ্বাস দেয়, সবসময় খারাপ কিছু হবে ভেবে নিজেকে গুটিয়ে নিবি কেন? মন খুলে হাসবি, মন খুলে সব কিছু অনুভব করবি। এই পৃথিবীতে বাকিদের মতো তোরও নিঃশ্বাস নেওয়ার, বেঁচে থাকার অধিকার আছে। চিন্তা করিস না, এসব সাকিব টাকিব তোর ধার ঘেঁষার দুঃসাহস করবে না। রিমঝিমের আশ্বাসে মৌন সাময়িক স্বস্তি পেল। রিমঝিম তার সাথে ছায়ার মতো করে থাকলো। এশা আসেনি। সে অনেক কান্নাকাটি করেছে, তবে রাজিয়া শেখ তাকে জোর করে বেঁধে রেখেছেন। এত মানুষের মাঝে এশাকে আলাদা করে দেখভাল করার সুযোগ কোথায়? সে এমনিতেও প্রচুর জ্বালাতন করবে, সেই ভেবেই ধরে রাখা। নয়তো সবাই কি কম বলেছিল তাকে? কিন্তু রাজিয়া শেখও তার সিদ্ধান্তে অনড়। ছোট মেয়েকে দিবেন না তিনি। এত মানুষের ভিড়েও মৌনর কেমন শূন্যতা অনুভব হচ্ছে। সেই শূন্যতার নাম নিবিড়। মানুষটা গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে থাকলেও আজ নেই। সম্ভবত উনি এখন ট্রেনিংয়ে ব্যস্ত। নিবিড় বদরাগী হোক, তাকে ধমকাক, মন্দ কথা বলুক আর যাই হোক, মৌন তো তাকে সব মেনে নিয়েই ভালোবেসেছে। কোনো মানুষই 100% পারফেক্ট হয় না, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে। নিবিড়ের রাগ গাম্ভীর্যের বিপরীতেও অনেক ভালো গুণ আছে। তার মাঝে অন্যতম হলো মানুষটা আশেপাশে থাকলে তার ভয় দূর হয়ে যায়। পাখির মতো উঠতে পারে, কেউ তাকে বেঁধে রাখতে পারে না, এমনকি তার জন্য কেউ হুমকিও হতে পারে না। নিবিড় সবসময় বটবৃক্ষের মতো তাকে সুরক্ষা দেয়, তারও স্বস্তি অনুভব হয়। অথচ গতকালই নিবিড় তাকে কি পরিমাণ বকাঝকা করলো, আর আজ এসে সে মানুষটার শূন্যতা অনুভব করছে। ভালোবাসার ব্যাপারটাই কি অদ্ভুত। রিমঝিমের আশ্বাস সত্যিই সাময়িক ছিল। ঠিক বিয়ের পরপরই কোথা থেকে সাকিবের মা এলেন। ভদ্রমহিলা কোন দিক থেকে এসে মৌনর বাবা অর্থাৎ রিয়াজ সাহেবকে ধরলেন। ছেলের জন্য মৌনর হাত চাইলেন। দূর থেকে সাকিব মাকে মৌনকে দেখিয়েছে। মৌন সব দিক থেকেই চোখে লাগার মতো, তাই ভদ্রমহিলাও পছন্দ হতে বেশি সময় লাগলো না। এমন রূপসী পুত্রবধূ ছেলের ঘর আলো করে আসলে তাকে আর পাইকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তিনি। তাই পাত্রী হাতছাড়া হওয়ার আগেই এই কাজটা করে বসলেন। বড় মামা রিয়াজ সাহেবের পাশেই ছিলেন, সঙ্গে ইয়াসিনও।